হান নামের এই ছেলেটা ছোটবেলা থেকেই অটিজম রোগে ভুগছে, অর্থাৎ তার ২০ বছর বয়স হয়ে গেলেও এখনও সে বাচ্চাদের মতো আচরণ করে। এছাড়া সে খুব বোকাশোকা টাইপের একটা ছেলে। তবে তার একটা বিশাল গুণ আছে, আর সেটা হচ্ছে সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না এমন সূক্ষ্ম বিষয়গুলো হান ভালোভাবে ডিকোড করে ফেলে। যেমন এই অ্যাকুরিয়ামের মাছগুলোকে একবার দেখেই বলে দেয় কোন মাছটার কি রোগ আছে, আর এমন অসাধারণ অবজারভেশন দেখে অ্যাকুরিয়ামের ম্যানেজারও অবাক হয়ে যায়। এরপর ইউন নামের এই মেয়েটাকে দেখানো হয়। ছোটবেলা থেকেই দুজন একে অপরের অনেক ভালো বন্ধু। ইউন সব সময় তার সাথে খেলাধুলা করে। তো আজকে ইউন তাকে সাইকেলে করে বাড়ির সামনে নামিয়ে দেয়। হান ঘরে গিয়ে দেখে তার বাবা মিস্টার জিয়াং ব্রেকফাস্ট তৈরি করছে। তার একটা ট্রমা ক্লিনিং সার্ভিস আছে মুভ টু হেভেন নামের, অর্থাৎ কোনো মৃত মানুষের ঘর পরিষ্কার করে তাদের অবশিষ্ট জিনিসপত্রগুলো পরিবারের কাছে পৌঁছে দেয়। এই ক্লিনিং সার্ভিসের লোকদের ট্রমা ক্লিনার্স বলা হয়। তো এরকম একটা কাজের জন্য একজন ফোন করে। এরপর দুজন রেডি হয়ে চলে আসে একটা ছোট্ট অ্যাপার্টমেন্টে। প্রথমে তারা সেই মৃত মানুষটার আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। এখানে ফ্ল্যাশব্যাক থেকে চই নামের এই ছেলেটাকে দেখানো হয়। গতরাতে সে তার ফ্যাক্টরির মেশিন ঠিকভাবে বন্ধ হয়েছে কিনা চেক করতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত মেশিনে পা আটকে যাওয়াতে প্রচন্ড পরিমাণে আহত হয়। তবে সেই ক্ষত নিয়েই কোনো রকমে তার অ্যাপার্টমেন্টে ফিরে আসে এবং এরপরেই ইনফেকশনের কারণে সে মৃত্যুবরণ করে। তো দেখা যায় হান তার বাবাকে এই রুমটা ক্লিন করতে সাহায্য করছে। চইয়ের লেখা একটা ডায়েরি খুঁজে পায়। আসলে চইয়ের পারিবারিক আর্থিক অবস্থা ভালো না, তাই সে লেখাপড়া বাদ দিয়ে শহরে কাজ করতে এসেছিল। ডায়েরিতে এটাও লেখা ছিল, আমার জীবনের একমাত্র স্বপ্ন পরিবার নিয়ে সুখে থাকা। জ্যাং তার এই কাহিনী জানার পর খুব ইমোশনাল হয়ে যায়। বেচারার দুর্ভাগ্য যে একটা অ্যাক্সিডেন্ট তার জীবনটাই চিরতরে কেড়ে নিয়েছে। তো এরপর দুজন পুরো রুমটা ক্লিন করে নিচে নেমে আসে। জ্যাংয়ের বন্ধু হংসুক ময়লা আবর্জনা নিতে একটা গাড়ি নিয়ে আসে। এরপর জ্যাং আর হান রওনা হয় চইয়ের জিনিসগুলো তার পরিবারের কাছে পৌঁছে দিতে। অপরদিকে আমরা চইয়ের মাকে ফিউনারালে দেখতে পাই। চই যেখানে কাজ করত সেই ফ্যাক্টরির ম্যানেজার তাকে কিছু টাকা দিয়ে বলে, আপনার ছেলে ফ্যাক্টরিতে ডিউটি অবস্থায় মারা যায়নি, তাই কোম্পানি থেকে বলা হয়েছে কোনো টাকা দেওয়া হবে না, তবে আমি নিজের পক্ষ থেকে এই সামান্য টাকা দিচ্ছি। তখনই সেখানে জ্যাংরা চলে আসে এবং চইয়ের ঘর থেকে পাওয়া জিনিসগুলো বুঝিয়ে দেয়। চইয়ের মা কথা বলতে পারতো না, তবে সে ছেলের শেষ স্মৃতিচিহ্নগুলো হাতে নিয়ে খুব ইমোশনাল হয়ে কান্না করে। এরপর সে চইয়ের মোবাইল ফোনটা চেক করে, দেখতে পায় চই মৃত্যুর আগে ম্যানেজারকে অনেক মেসেজ পাঠিয়েছিল। আসলে ওই রাতে চইয়ের ডিউটি ছিল না। তার ম্যানেজার বন্ধুদের সাথে ঘুরতে চলে যাওয়াতে চইকে মেশিন চেক করতে পাঠিয়ে দেয়। তবে বেচারা চই আহত হওয়ার পর ম্যানেজারকে বলেছিল তাকে একদিনের ছুটি দিতে, কিন্তু ম্যানেজার তাকে বলে কাছের কোনো হসপিটাল থেকে ট্রিটমেন্ট করিয়ে নাও, তবুও ডিউটি মিস করতে পারবে না। সেদিন আবার আশেপাশের কোনো হসপিটাল খোলা ছিল না। এদিকে ইনফেকশন দ্রুত ছড়িয়ে পড়লে বেচারা চই মৃত্যুবরণ করে। এই মেসেজগুলো পড়ে চইয়ের মা খুব কষ্ট পায়। বুঝতে পারে ম্যানেজার তাকে মিথ্যে কথা বলেছে। এদিকে সেই ম্যানেজার তার কলিগদের সাথে চইয়ের সম্পর্কে উল্টাপাল্টা কথা বলছিল, আর এই কথাগুলো আবার জ্যাং শুনে ফেলে এবং সে খুব রাগান্বিত হয়ে যায়। এরপর হানকে কিছুক্ষণের জন্য বাহিরে পাঠিয়ে দেয়, আর সেই ম্যানেজারকে চইয়ের মায়ের সামনে দাঁড় করায়। বলে, আপনি এই লোকটাকে কিছু বলতে চাইলে এখনই তা বলতে পারেন, আমি আপনার কথা ট্রান্সলেট করে দিব। তখন চইয়ের মা ইশারায় ম্যানেজারকে বলে, আমার ছেলে টাকার জন্য পড়ালেখা করতে পারেনি। সে যখন চাকরির খোঁজে শহরে আসছিল তখন আমি তাকে বলেছিলাম যে কোনো পরিস্থিতি হোক না কেন সব সময় সৎভাবে কাজ করবে এবং স্যারদের কথা শুনবে। আমার ছেলে সেই কথা অক্ষরে অক্ষরে পালন করেছে। এরপর সে ম্যানেজারকে টাকা ফেরত দিয়ে বলে, চইয়ের জীবনের বিনিময়ে দেওয়া এই টাকা আমি গ্রহণ করতে পারবো না। এসব শুনে ম্যানেজার অনেক অপমানিত ফিল করে। অপরদিকে হান একটা মেয়ের ড্রেসে সুন্দর ব্যাজ দেখে তার পিছু নিচ্ছিল, তাই সেই মেয়েটা ভয়ে সিকিউরিটি গার্ডকে ডাক দেয়। খবর পেয়ে জ্যাং তাকে ছাড়াতে চলে আসে এবং মেয়েটাকে সরি বলে। এরপর সে হানের কাছ থেকে জানতে পারে ড্রেসে লাগানো ব্যাজটা কেন নিতে চাইছিল। আসলে সেই ব্যাজে লেখা ছিল, ইউ আর মাই প্রেশিয়াস সন। এটা সে চইয়ের মাকে গিফট দিতে চায়, যাতে সে তার ছেলের জন্য গর্ব করতে পারে। এই শুনে জ্যাং খুশিতে তাকে জড়িয়ে ধরে। এরপর হান একটা অ্যাকোরিয়ামের সামনে বসে মাছ দেখতে শুরু করে। সে সামুদ্রিক মাছ দেখতে খুব পছন্দ করত। তখন জ্যাং তাকে বলে, আমি একটা ইম্পর্টেন্ট কাজ করতে যাচ্ছি, খুব দ্রুত ফিরে আসব, তুমি এখানেই অপেক্ষা করতে থাকো। এই বলে সে চলে যায়, কিন্তু সেই কাজটা করে ফেরার সময় হঠাৎ তার বুকে ব্যথা শুরু হয়। বুঝতে পারে তার হাতে সময় নেই, তাই দ্রুত হানকে ফোন করে। তখন হান গাড়িতে বসে তার জন্য অপেক্ষা করছিল। সে ফোনটা রিসিভ করলে জ্যাং তাকে বলে, আমি চলে যাচ্ছি বাবা, তুমি নিজের খেয়াল রাখবে। হান তার কথার অর্থ কিছুই বুঝতে পারছিল না। এদিকে অ্যাম্বুলেন্স এসে জ্যাংকে হসপিটালে নিয়ে যেতে থাকে।
তখন হানকে সবকিছু খুলে বলা হয়, যা শুনে হানের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। হান গাড়ি চালানো জানলেও কখনো মেইন রোডে গাড়ি চালায়নি, তবে আজকে সে গাড়ি স্টার্ট করে বেরিয়ে পড়ে বাবাকে খুঁজতে। তাড়াহুড়া করাতে তার মাথা কাজ করছিল না। এমন সময় তাকে ট্রাফিক পুলিশরা আটকে দেয়। অপরদিকে দেখানো হয় জ্যাং তার শেষ নিঃশ্বাস ত্যাগ করার পূর্বে অতীতের কিছু স্মৃতি মনে করছে। ছোট্ট হানের সাথে একটা বিচে গিয়ে হেঁটে বেড়ানো, তাকে কোলে পিঠে করে মানুষ করা, এসব কল্পনা করেই সে হাসি মুখে মারা যায়। এদিকে দেখানো হয় ইউন এসে হানকে জড়িয়ে ধরে কান্না শুরু করেছে। ইউনের কাছ থেকেই হান জানতে পারে তার বাবা আর জীবিত নেই। তো এর পরদিন জ্যাংয়ের ফিউনারাল শেষ হলে একটা মাটির পাত্রে ছাই নিয়ে আসা হয়। হান বলে সে এটা তার সাথে করে নিয়ে যাবে। জ্যাংয়ের লয়ার পাত্রটা নিতে চাইলেও সে জোর করে বাড়িতে নিয়ে আসে। এরপর সে মনে করতে থাকে তার বাবা বলেছিল, আমি তোমাকে অনেক ভালোবাসি আর সবসময় তোমার সাথেই থাকবো। হানও তার বাবাকে খুব ভালোবাসত। এভাবে তার চলে যাওয়া সে মেনে নিতে পারছিল না। এরপর দিন সকালে সান নামের এই ছেলেটা তাদের বাড়িতে এসে হাজির হয় এবং জোর করে ঘরে ঢুকে সোফায় বসে থাকে। এরপর সে বলে, আজকে থেকে আমি এই বাড়িতেই থাকবো। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সান একটা জেল থেকে বের হচ্ছে। জ্যাংয়ের লয়ার এসে তাকে বলে, তোমার ভাই জ্যাং মারা গিয়েছে। এই শুনে সান বলে, এতে আমি কি করব? সে আসলে কোনো এক কারণে তার ভাইকে ঘৃণা করত। এরপর চ্যান তাকে অফিসে নিয়ে এসে সবকিছু বুঝিয়ে বলে, আসলে জ্যাং সেদিন মারা যাওয়ার আগে তার কাছে গিয়েছিল এবং একটা উইল করে এসেছে। সেই উইল অনুযায়ী সানকে সে হানের গার্ডিয়ান হিসেবে রেজিস্টার করেছে, কিন্তু সান এই গার্ডিয়ানশিপ গ্রহণ করবে না বলে সেখান থেকে বেরিয়ে যায়। এরপর সে চলে আসে একটা আন্ডারগ্রাউন্ড ফাইটিং ক্লাবে, আর এই ফাইট ক্লাবের মালকিন জিয়া এসে বলে ফাইট কখন শুরু করবে, কিন্তু সান তাকে জানিয়ে দেয় সে ফাইট করা ছেড়ে দিয়েছে। এরপর সে চলে আসার সময় জিজ্ঞেস করে কারো গার্ডিয়ানশিপ নিলে কোনো সুবিধা পাওয়া যায়। জিয়া বলে যার গার্ডিয়ান হবে তার সম্পত্তির অর্ধেক ভাগ পাবে। এই শুনে সান দৌড়ে আবারও সেই লয়ারের কাছে চলে যায়, বলে আমি হানের গার্ডিয়ান হতে প্রস্তুত আছি। লয়ার বুঝতে পারে সে সম্পত্তির জন্য রাজি হয়েছে, তাই সে বলে প্রথমে 3 মাস হানের সাথে থাকতে হবে এবং মুভ টু হেভেনেও কাজ করতে হবে। এরপরেই আমি ঠিক করব তুমি পরিপূর্ণভাবে হানের গার্ডিয়ান হওয়ার উপযুক্ত কিনা। এই শর্তগুলো মেনেই সান হানদের বাড়িতে এসে পড়েছিল। তো দেখা যায় লয়ার এসে হানকে বলছে, এখন থেকে তোমার আঙ্কেল এখানেই থাকবে, সে তোমার বাবার সৎ ছোট ভাই। এই বলে সে চলে যাওয়ার সময় ইউন বলে হান এই অপরিচিত আঙ্কেলের সাথে মানিয়ে নিতে পারবে না। চ্যান বলে এটা জ্যাংয়ের শেষ ইচ্ছে ছিল, এখানে আমাদের কোনো কিছু করার নেই। এদিকে সান পানি খাওয়ার জন্য একটা গ্লাস হাতে নিলে হান সেটা ছিনিয়ে নেয়। এর কারণ এই গ্লাসটা তার বাবার ছিল। এরপর যখন সান জ্যাংয়ের রুমে ঢুকতে যায় তখন হান জেদ করে বলে, আমি বাবার কোনো কিছু অন্য কাউকে ব্যবহার করতে দিব না। এই বলে সে তার মাথা দেয়ালের সাথে বাড়ি দিতে শুরু করে। চেঁচামেচির আওয়াজ পেয়ে ইউন চলে আসে এবং হানকে শান্ত করে সানের উপর রাগ দেখায়। তাদের এই বাড়িতে 2টা মাত্র রুম ছিল, তাই বাধ্য হয়েই সানকে হল রুমেই একটা টেন্ট বানিয়ে থাকতে হয় এবং সেখানেই তার নিজের খাবার নিজেই রান্না করে খেত। রাতের বেলা ইউন হানকে মেসেজ করে বলে, যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে নক করবে। আসলে ইউনদের বাড়ি হানদের বাড়ির অপোজিটেই ছিল। তো মাঝরাতে সানের ঘুম ভেঙে যায় এবং সে দেখে হান তার বাবার রুমের সামনে শুয়ে আছে, যাতে সান রাতের বেলা সেই রুমে ঢুকতে না পারে। পরদিন ইউন এসে দেখে পুরো ঘর নোংরা হয়ে আছে। আসলে সান সারা রাত বসে বসে চিপস খেয়েছে। এই দেখে ইউন খুব রাগান্বিত হয়ে যায় এবং সানকে কথা শোনায়, বলে হান তার ঘর নোংরা হওয়া একদমই পছন্দ করে না। তবে সান তার কথার গুরুত্ব না দিয়ে আবারও ঘুমিয়ে পড়ে। এরপর হান নিজেই পুরো ঘর পরিষ্কার করতে থাকে। এর কিছুক্ষণ পর সান ঘুম থেকে উঠলে হান বলে, তুমি রেডি হয়ে নাও, আমাদের এখনই বেরোতে হবে। এরপর সে সানকে স্টোর রুমে নিয়ে আসে। কোনো ঘর ক্লিন করতে যেসব টুলস দরকার হয় তার সবকিছু এখানে আছে। তো হান প্রয়োজনীয় জিনিসগুলো তার সাথে নিয়ে নেয়। এমন সময় ইউন এসে বলে, তুমি কিন্তু গাড়ি চালাবে না, না হলে ওদিনের মতো পুলিশ ধরবে। তাই গাড়ি চালানোর দায়িত্ব পড়ে সানের উপর, আর সে খুব দ্রুত গতিতে গাড়ি ড্রাইভ করে। এছাড়া সে ট্রাফিক রুলসগুলো ফলো করছিল না। হান তাকে বলে, তুমি গত 40 মিনিটে 59 বার ট্রাফিক রুলস ব্রেক করেছো। এই শুনে হান বলে ওঠে, এতক্ষণ তুমি আমার ভুল কাউন্ট করছিলে নাকি? এরপর তারা একটা গলির মধ্যে ঢুকে লিথান নামের এই লোকের সাথে দেখা করে। লোকটা বলে তার বৃদ্ধ মা মিস লি ঘুমন্ত অবস্থায় মৃত্যুবরণ করেছিল, সেই ঘরটা পরিষ্কার করতেই তাদেরকে ডাকা হয়েছে। লিথানের স্ত্রী হানকে বলে, ঘর থেকে কোনো টাকা পেলে আমাকে এনে দেবে। কিন্তু দুজন ঘরে ঢুকে দেখে ঘরটার একদম বাজে অবস্থা হয়ে আছে। এছাড়াও প্রচন্ড দুর্গন্ধ ছড়াচ্ছিল, যা সহ্য করতে না পেরে সান অসুস্থ হয়ে যায়। আসলে মিস লি এর লাশটা 3 সপ্তাহ পর প্রতিবেশীরা দেখতে পায়, কারণ লিথান
এবং তার স্ত্রী মিস লি এর কখনো খোঁজ নিতে আসতো না। তো যেহেতু সান এসবে অভ্যস্ত না, তাই হান একাই ঘরটা পরিষ্কার করতে রুমে ঢোকে। তবে কিভাবে শুরু করবে বুঝতে পারছিল না। তখন জ্যাংয়ের শেখানো কথাগুলো মনে পড়তে থাকে। তার বাবা যেভাবে প্রার্থনা করত, সেও মিস লি এর জন্য সেইভাবে প্রার্থনা করে। এরপর মিস লি এর মূল্যবান জিনিসগুলো একটা হলুদ রঙের বক্সে রাখে, আর সেই বক্সটা লিথানকে দিয়ে বলে, এগুলো আপনার মায়ের শেষ স্মৃতি। লিথানের স্ত্রী চেকবুক খুলে দেখে মিস লি আগেই সমস্ত টাকা উঠিয়ে ফেলেছে, যা দেখে সে রাগান্বিত হয়ে বলে, এই বাক্সটা এখন আর প্রয়োজন নেই, তাই এটা ফেলে দিও। তখন হান বলে, ঘরে কিছু টাকা পাওয়া গিয়েছে। এই বলে তাদেরকে ঘরে নিয়ে আসে এবং মেজের কার্পেট উঠিয়ে অনেকগুলো টাকার নোট দেখায়। অনেকদিন যাবৎ কার্পেটের নিচে থাকায় সেগুলো নষ্ট হয়ে গিয়েছিল। তবুও লিথান তার স্ত্রীকে নিয়ে সেই নোটগুলো বক্সের মধ্যে উঠায়। তবে এগুলো পরিষ্কার কিভাবে করবে সেটা বুঝতে পারছিল না। হান তাদের বলে, আমি এই টাকাগুলো পরিষ্কার করে দিতে পারবো। এই শুনে লিথানের স্ত্রী তাকে টাকাগুলো পরিষ্কার করতে দেয়। এরপর হংসুক আসে ময়লা আবর্জনা নিতে। সে সানকে বলে, তুমি হানের ভালোভাবে দেখাশোনা করবে। বাবাকে হারিয়ে ছেলেটা খুব একা হয়ে গিয়েছে। এরপর সান দেখতে পায় সেই হলুদ বাক্সটা হান তাদের গাড়িতে রেখে দিয়েছে, কিন্তু লিথান বলেছিল এটা ফেলে দিতে, তাই সে বাক্সটা ময়লা আবর্জনার সাথে ফেলে দেয়। রাতের বেলা হান সেই টাকাগুলো কেমিক্যালের মাধ্যমে পরিষ্কার করতে থাকে। এরপর সেগুলো শুকিয়ে একটা টেবিলে সাজায়। হানের মনে পড়ে তার বাবা একদিন বলেছিল, প্রত্যেক মৃত মানুষের শেষ স্মৃতিচিহ্নগুলোর পেছনে একটা করে গল্প থাকে। যদি মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো তাহলে সেই গল্পটা খুঁজে বের করতে পারবে। সেই গল্পগুলো অনেকটা পাজেলের মতো হয়, আর হান পাজেল সলভ করতে খুব পছন্দ করে। তো সে ওই টাকার নোটগুলো ভালোভাবে খেয়াল করে কিছু একটা বুঝতে পারে। এরপর দিন সানকে নিয়ে একটা ব্যাংকে চলে আসে এবং ক্যাশিয়ারের সাথে মিস লি এর সম্পর্ক জানতে চায়। সেই ক্যাশিয়ার বলে, মিস লি আমাদের রেগুলার ক্লায়েন্ট। সে প্রতিদিন ব্যাংক থেকে 50,000 টাকা তুলত, যে কারণে ব্যাংকের সবাই তাকে খুব ভালো করেই চিনে। এক সিকিউরিটি গার্ড জানায়, মিস লি টাকা তোলার পর কাউকে ফোন করত, কিন্তু কখনো তাকে ফোনে কথা বলতে দেখেনি। তখন হানের মনে পড়ে সে মিস লি এর ঘর থেকে একটা নাম্বার পেয়েছিল। সেই নাম্বারে কল করলে এক লোক কল রিসিভ করে, আর সেই ভয়েস শুনে হান কিছু একটা বুঝতে পেরে দ্রুত ব্যাংক থেকে বেরিয়ে যায়। সান বাহিরে এসে তাকে কোথাও খুঁজে পায় না। তবে সে 1 ঘন্টা সেখানে অপেক্ষা করে বাড়ি ফিরে আসে। হানকে একা রেখে চলে আসাতে ইউন তার উপর অনেক রাগ দেখায়। হানের ফোন কল করলেও লাভ হয় না, কারণ ফোনটা বন্ধ হয়েছিল। এর কিছুক্ষণ পর হান বাড়ি ফিরে আসে। ইউন জিজ্ঞেস করে, তুমি না বলে কোথায় চলে গিয়েছিলে, আর তোমার ফোন বন্ধ কেন? হান বলে, আমি অনেকক্ষণ যাবৎ গুগল ম্যাপ ইউজ করছিলাম, তাই মোবাইলের চার্জ দ্রুত শেষ হয়ে গিয়েছে। এই বলে সে ঘরে চলে যায়। এদিকে ইউন তার মাকে বলে, আমি এখন থেকে হানের সাথে কাজ করব। তার আঙ্কেল হানের ভালোভাবে খেয়াল রাখে না, কিন্তু তার মা অনেক রাগান্বিত হয়ে মানা করে দেয়। তাই সে তার বাবাকে রিকোয়েস্ট করে এবং তার বাবা তাকে পারমিশন দেয়। এদিকে হান সেই হলুদ বাক্সটা খুঁজে না পেয়ে পিলারের সাথে মাথা বাড়ি দিতে থাকে। তাই তাকে থামানোর জন্য সান জোর করে তাকে ধরে রাখে। এমন সময়ে ইউন এসে সানের হাতে কামড় দেয়, কারণ সে ভেবেছিল সান তাকে মেরে ফেলার চেষ্টা করছে। এদিকে সান সেই হলুদ বাক্সটার জন্য কান্না করেই যাচ্ছিল। বলে, সেই বাক্সের মধ্যে মিস লি এর একটা খুব ইম্পর্টেন্ট জিনিস ছিল, সেটা আমাকে তার ছেলের কাছে পৌঁছে দিতে হবে। এই বলে সে ওই বাক্স খোঁজার জন্য বের হতে চায়। তখন সান বলে, বাক্সটা খুঁজে আর লাভ হবে না, কারণ সেটা ময়লা আবর্জনার সাথে ফেলে দিয়েছি। এই শুনে হান দ্রুত ডাম্পিং গ্রাউন্ডের দিকে রওনা হয়। এরপর তারা সবাই মিলে সেই বাক্সটা খুঁজতে শুরু করে। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজির পর সান সেই বাক্সটা দেখতে পায়। দেখা যায় হান সেই বাক্স এবং পরিষ্কার করা টাকা নিয়ে লিথানকে দিতে এসেছে, কিন্তু লিথান তার মায়ের চেকবুক দেখে বলে, বুড়ো মহিলাটা বিনা কারণে শুধু খরচ করত, আমার জন্য কিছুই রেখে গেল না। এই কথা শুনে হান বলে, মিস লি 1 পয়সাও নিজের জন্য খরচ করেনি। সে মোট 123 বার ব্যাংক থেকে টাকা তুলেছে, আর এখানে 123টাই নোট আছে। প্রতিবার সে ব্যাংক থেকে একটা নাম্বারে কল দিত, কিন্তু অচেনা নাম্বার হওয়াতে সেই কলটা রিসিভ করা হতো না। আর সেই নাম্বারটা আর কারোর না, বরং লিথানের ছিল। তবে লিথান বলে, এত কিছু শুনতে চাই না, আমার টাকা ফেরত দিয়ে দাও। কিন্তু হান তাকে কিছু একটা দেখানোর জন্য টাকার খাম নিয়ে দৌড় দেয়। লিথান তাকে ধরার জন্য পিছু নিতে থাকে। এরপর হান এই টেইলার্স শপটার সামনে এসে দাঁড়িয়ে যায়। তখন দোকানদার এসে লিথানকে বলে, আপনার চেহারাটা মিস লি এর সাথে অনেকটা মেলে, আপনি কি তার ছেলে লিথান? এই শুনে তারা সবাই অবাক হয়ে যায়। এরপর দোকানদারের কাছ থেকে জানতে পারে, মিস লি প্রতিদিন এখানে এসে এই স্যুটটার দিকে তাকিয়ে থাকতো। সে তার ছেলের জন্য এই
স্যুটটা বানাতে চেয়েছিল। দোকানদারকে বলেছিল এই স্যুটটা বিক্রি করবেন না, আমি টাকা আর আমার ছেলে লিথানকে নিয়ে আসব। কিন্তু মিস লিয়ের আসলে ডিমনেশিয়া বা ভুলে যাওয়ার রোগ ছিল, যে কারণে প্রতিদিন সে একই কাজ বারবার রিপিট করত। লিথানকে সেই দোকানে নিয়ে যাওয়ার জন্য প্রতিদিন তাকে ফোন করে, কিন্তু লিথান সব সময় ফোন কেটে দিত আর এভাবেই একদিন বেচারি মৃত্যুবরণ করে। এরপর হান মিস লিয়ের ঘরে পাওয়া জিনিসগুলো দেখায়। এতে লিথান অনেক বেশি রাগান্বিত হয়ে বাক্সটা ফেলে দেয়। সে আসলে তার মায়ের কথা ভেবে কষ্ট পেতে চায় না। তখনই হঠাৎ তার চোখ যায় এই নতুন বাক্সটার দিকে, আর এই দেখে লিথানের চোখ ভিজে যায়। তার অতীতের কথা মনে পড়তে থাকে। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় লিথান যেদিন তার প্রথম স্যালারি পায় সেদিন মায়ের জন্য একটা সুন্দর ড্রেস কিনে নিয়ে আসে। সেই সময়ে এই ড্রেসটার দাম অনেক বেশি ছিল, তাই মিস লি অনেক ইমোশনাল হয়ে বলেছিল, তোমাকে আমি কিছুই গিফট দিতে পারিনি আর তুমি আমাকে এত দামি একটা গিফট দিচ্ছ। সেদিন প্রমিস করে বলে একদিন তোমাকে একটা সুন্দর স্যুট গিফট করব, এর জন্য আমার সব টাকা শেষ হয়ে গেলেও কোনো দুঃখ থাকবে না। সেই প্রমিস রাখার জন্যই বেচারি প্রতিদিন টাকা তুলে দোকানে এসে স্যুট দেখে যেত, কিন্তু লিথান তার ভালোবাসা বুঝতে পারেনি। অথচ মিস লি তার ছেলের দেওয়া গিফট মৃত্যুর আগ পর্যন্ত যত্ন করে রেখেছে। এই দেখে লিথান একদম কান্নায় ভেঙে পড়ে। এরপর দেখানো হয় হানরা কাজ শেষ করে বাড়ি ফিরে এসেছে। ইউন জিজ্ঞেস করে তুমি কিভাবে জানলে মিস লি সেই দোকানে যেত? হান বলে সেই নোটগুলোতে লেখা ছিল এই টাকা আমার ছেলের স্যুটের জন্য। এরপর সেদিন ব্যাংক থেকে ফোন করে লিথানের ভয়েস শুনে সবকিছু বুঝতে পারি। তারপর আমি কাছাকাছি সবগুলো টেইলার শপে গিয়ে খোঁজ নেই। এক দোকানদার আমাকে একটা চকলেট খেতে দেয়, ঠিক একই রকম চকলেট মিস লিয়ের ঘরেও ছিল। এভাবেই আমি সেই দোকানটা খুঁজে পাই। রাতের বেলা সান জগিং করতে বের হলে দেখতে পায় এক লোক তার স্ত্রীকে অনেক মারধর করছে, কিন্তু সে তেমন গুরুত্ব না দিয়ে তার জগিং শেষ করে। তখনই জিয়া তাকে নিতে চলে আসে। এদিকে তাদের দুজনকে একসাথে দেখে ফেলে ইউন। জিয়া তাকে নিয়ে যাচ্ছিল ফাইট ক্লাবে। আসলে একটা কন্ট্রাক্ট অনুযায়ী সানকে ক্লাবের হয়ে ফাইট করতে হবে। এর বিনিময়ে জিয়া এতদিন ধরে একজনের হসপিটালের বিল পে করে আসছিল। তো দেখা যায় সান ফাইট করতে গিয়ে অনেক বেশি আহত হয়ে গিয়েছে। সকালবেলা বাড়ি ফিরে আসলে হান তার ক্ষতস্থানে ব্যান্ডেজ লাগিয়ে দেয়। এরপর তারা তিনজন নতুন একটা কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে ইউন তার ক্লাসমেট কিমকে দেখতে পায়, যে কিনা বর্তমানে পুলিশ ডিপার্টমেন্টে চাকরি করে। এরপর দেখানো হয় কিম তাদেরকে ক্রাইম সিনে নিয়ে যাচ্ছে। সেই ঘরটা দেখে তারা চমকে যায়। কিম বলে 2 সপ্তাহ আগে এই ঘরে সুমি নামের মেয়ে খুন হয়েছিল। সেই কেসের ইনভেস্টিগেশন শেষ হয়ে গিয়েছে, তাই এই ঘরটা এখন পরিষ্কার করে দিতে হবে। এরপর হান আগের মতোই মৃত আত্মার শান্তির জন্য প্রার্থনা করে। অপরদিকে দেখানো হয় সুমির ফিয়ন্সে ডংলিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডংলি বলে সুমির সাথে আমার ঝগড়া হয়েছিল, তাই আমি সুমির রাগ ভাঙানোর জন্য ফুল নিয়ে তার অ্যাপার্টমেন্টে যাই। কিন্তু সুমি তখন হাতে একটা ছুরি নিয়ে রেখেছিল। আমি সেই ছুরি হাত থেকে নিতে চাইলে ধস্তাধস্তি শুরু হয়। ভুলবশত সুমির পেটের মধ্যে ছুরি ঢুকে যায়। এরপর সে নিজেই পুলিশদের ফোন করেছিল। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। হানরা তাদের ক্লিনিং এর কাজ শুরু করে। বরাবরের মতো এবারও সুমির জিনিসগুলো একটা হলুদ বাক্সে রেখে দেয়। গোছানো শেষ হলে হান বলে আমি সুমির কিছু জিনিস তার আপনজনদের দিতে যাচ্ছি, এর মধ্যে তুমি বাকি কাজগুলো সেরে ফেলো। তো কথা মতো সান সেই ঘরের দেয়াল পরিষ্কার করতে আসে। অপরদিকে হান এবং ইউন চলে যায় একটা কিন্ডারগার্টেন স্কুলে, কারণ সুমি এই স্কুলের টিচার ছিল এবং সে তার স্টুডেন্টদের জন্য কিছু বই কিনেছিল। সেই বইগুলো প্রিন্সিপাল ম্যাডামকে বুঝিয়ে দেয়। এরপর মুন নামের এই টিচারের সাথে দেখা করে। মুন প্রেগনেন্ট হওয়াতে সুমি নিজ হাতে তার বাচ্চার জন্য একটা সুন্দর ড্রেস বানিয়েছিল। এই দেখে সে অনেক ইমোশনাল হয়ে যায়। বলে ডংলি মিথ্যা কথা বলছে, সুমি এই বিয়েটা করতে চাইছিল না, কিন্তু ডংলি সব জায়গায় তার পিছু নিত। তাই সে কিন্ডারগার্টেনের চাকরি ছেড়ে দিয়ে দূরে কোথাও চলে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর সেই কথা ডংলি জেনে ফেলে এবং সেই রাতেই তার অ্যাপার্টমেন্টে চলে যায়। মুনের ধারণা ডংলি তার বেস্ট ফ্রেন্ড সুমিকে হত্যা করেছে। রাতের বেলা হান সুমির কথা চিন্তা করে ঘুমোতে পারে না। এরপর হঠাৎ করে সে কিছু একটা বুঝতে পারে এবং চিৎকার করে বলতে থাকে সুমির ঘরে কোনো পোষা প্রাণী ছিল না। এই চিৎকার শুনে সান ঘুম থেকে উঠে পড়ে। হান তাকে বলে আমাকে এখনই সুমির অ্যাপার্টমেন্টে যেতে হবে। এরপর সান তাকে সেই অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। হান তাকে বলে এই ঘরে একটা হিডেন ক্যামেরা ইনস্টল করা আছে, সেটাই আমাদের খুঁজে বের করতে হবে। এরপর তারা সেই ক্যামেরা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজির পর সান সেই হিডেন ক্যামেরাটা দেখতে পায়। এরপর দিন আবারও ডংলিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল।
আর সে আগের মতোই ঘুরিয়ে পেঁচিয়ে বলতে থাকে, নিজের দায় স্বীকার করে না। ইন্সপেক্টর সেই হিডেন ক্যামেরাতে রেকর্ড হওয়া ফুটেজ দেখায়। সেখানে দেখা যায় সেদিন ডংলি নিজেই ছুরি দিয়ে সুমিকে খুন করেছিল। আসলে ডংলি একটা সাইকো টাইপের ছেলে। সুমি তাকে ছেড়ে চলে যাবে এই বিষয়টা সে সহ্য করতে পারছিল না, এই কারণে তাকে মেরে ফেলেছে। ডংলিকে বাহিরে নিয়ে আসা হলে হান তাকে সুমির কিছু জিনিস দেখায়। আসলে সুমি স্কুল ছেড়ে দিবে, এটা স্টুডেন্টরা জানতে পেরে অনেক ইমোশনাল হয়ে যায়। সেই ছোট্ট বাচ্চাগুলো তাদের টিচারকে এত বেশি পছন্দ করত যে সবাই ড্রয়িং করে সুমিকে স্কুল না ছাড়ার জন্য আবদার করেছিল, কিন্তু ডংলি সেই বাচ্চাগুলোর থেকে তাদের ফেভারিট টিচারকে কেড়ে নিয়েছে। তারপর দেখা যায় সেই ইন্সপেক্টর হানকে জিজ্ঞেস করছে, তুমি কিভাবে সেই ক্যামেরাটা খুঁজে পেলে? আমরা ইনভেস্টিগেশন করে কিছুই পাইনি। হান বলে সেই ঘরে একটা ক্যামেরার গাইড বুক ছিল, যে ক্যামেরাটা পোষা কুকুর দেখাশোনা করার জন্য ব্যবহার করা হয়, কিন্তু সুমির ঘরে কোনো পোষা কুকুর ছিল না। এটা বুঝতে পেরেই আমি কেসটা সলভ করতে পেরেছি। ইন্সপেক্টর তার বুদ্ধি দেখে অবাক হয়। ভিজিটিং কার্ড দিয়ে বলে, যে কোনো বিপদে পড়লে আমাকে কল করবে। এরপর দেখানো হয় ইউন হানদের স্টোর রুম থেকে দুটো ওয়্যারলেস ডিভাইস বের করছে। হান তাকে বলেছিল এই ডিভাইসগুলো কমিউনিকেশন করতে ব্যবহার করা হয়। ইউন একটা ডিভাইস হানদের হলরুমে রেখে দেয়, আর একটা ডিভাইস সে নিজের কাছে রাখে। আসলে সে সানের উপর নজর রাখতে চাইছিল। মাঝরাতে সান ঘুম থেকে উঠে পড়ে এবং সে ডিভাইসে তার আওয়াজ শুনে ইউন ঘুম থেকে উঠে যায়। এরপর সে সানকে ফলো করতে থাকে। আজকেও সেই লোকটা তার স্ত্রীকে মারধর করছিল, কিন্তু এবার সান চুপ করে থাকে না, লোকটাকে মেরে একদম উচিত শিক্ষা দেয়। এই দেখে ইউন খুব চিন্তায় পড়ে যায়। হানকে এসে জিজ্ঞেস করে তার আঙ্কেল কখনো তাকে মেরেছে কিনা। হান বলে সান তাকে মারধর করে না, তবে মাঝে মাঝে একটু রেগে কথা বলে। এরপর দেখা যায় আজকে রাতেও ইউন সানকে ফলো করছে। সান সেই আন্ডারগ্রাউন্ড ফাইট ক্লাবে চলে আসে। ইউন তার পেছনে পেছনে লুকিয়ে সেখানে ঢুকে পড়ে। এরপর সান ফাইটিং করতে রিংয়ের ভেতরে প্রবেশ করে। এদিকে লোকজন বলা বলি করছিল সান নাকি খুব ভয়ানক একজন ফাইটার। একবার সে ফাইটিং এর সময় এক ছেলেকে মেরেই ফেলেছিল। এই শুনে ইউন সেখান থেকে চলে আসে। এরপর দিন সান একটা হসপিটালে যায় গো নামের এই ছেলেটাকে দেখতে, যে কিনা কোমায় চলে গিয়েছিল। অনেকক্ষণ যাবৎ তার পাশে বসে থেকে সান বাহিরে চলে আসে এবং মন খারাপ করে স্মোকিং করতে থাকে। তখনই পার্ক নামের এই বৃদ্ধ লোকটা তাকে এসে স্মোক করতে মানা করে। এর কারণ হসপিটাল এরিয়াতে স্মোকিং করা নিষেধ। এরপর বৃদ্ধ লোকটা তার অসুস্থ স্ত্রীকে নিয়ে বাড়ি চলে যায়। এদিকে ইউন চলে আসে সেই লয়ারের কাছে এবং তাকে বলে হানের আঙ্কেল আন্ডারগ্রাউন্ডে ফাইট করে, আর সে নাকি একটা ছেলেকে মেরে ফেলেছে। লয়ার বলে আমি সবকিছুই জানি। এর জন্য সান কিছুদিন জেলেও ছিল, কিন্তু সান এমনিতে ভালো ছেলে, সে কাউকে খুন করেনি। সেই ছেলেটা আসলে মারা যায়নি, বরং কোমায় চলে গিয়েছে। যদি সানের দ্বারা হানের কোনো ক্ষতি হয় তাহলে সে নিজেই সানকে গার্ডিয়ানশিপ থেকে বাদ করে দিবে। এই শুনে ইউন শান্ত হয়ে হানদের বাড়িতে চলে আসে। কিছুক্ষণ পর তার মা এসে অনেক বকাঝকা করে। আসলে ইউন তাকে বলেছিল সে ইংলিশ ক্লাস করতে যায়, কিন্তু সে মিথ্যে কথা বলে হানদের সাথে কাজ করে। ইউন চলে গেলে হান এসে বলে আজকে আমাদের এক জায়গায় যেতে হবে। এরপর তারা দুজন তাদের কাজের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। দেখা যায় একটা ছোট্ট ঘরে দুজন বৃদ্ধ স্বামী স্ত্রী সুইসাইড করেছে এবং একটা চিঠিতে লেখা আছে আমাদের লাশ যারা পরিষ্কার করতে আসবে তাদের কাছে অগ্রিম ক্ষমা চেয়ে নিচ্ছি। তো সান বলে তোমার বন্ধু কিমকে ফোন করো, এটা সুইসাইড কেস, আইনি ঝামেলা হতে পারে। এরপর কিম সেখানে চলে আসে এবং জানতে পারে মিস্টার পার্ক তার স্ত্রীকে নিয়ে স্বইচ্ছায় মৃত্যুবরণ করেছে। সান বলে 3 দিন আগেই পার্ক এই বাড়ির অ্যাড্রেস দিতে আমাদের ফোন করেছিল, বলেছিল 3 দিন পর এখানে এসে তাদের রুম ক্লিন করতে, কিন্তু পার্ক যে নিজের মৃত্যুর পরিকল্পনা করে রেখেছিল সেটা বুঝতে পারেনি। এরপর মিন নামের এই মেয়েটার সাথে তাদের পরিচয় হয়। সে একটা এনজিওতে সোশ্যাল ওয়ার্কার হিসেবে কাজ করে। মিন তাদের বলে পার্ক একটা বিল্ডিং এর সিকিউরিটি গার্ড হিসেবে চাকরি করত, কিন্তু সে বৃদ্ধ হয়ে যাওয়াতে চাকরিটা ছেড়ে দিতে হয়। অপরদিকে তার স্ত্রী ছিল ক্যান্সার পেশেন্ট, লাস্ট স্টেজ হওয়াতে তাকে বাঁচানো সম্ভব ছিল না। হয়তো এই কারণেই দুজন একসাথে সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছিল। তো হান তাদের দুজনের জন্য প্রার্থনা করে। এরপর 3 জন মিলে রুমটা ক্লিন করতে থাকে। বরাবরের মতো ইম্পর্টেন্ট জিনিসগুলো সেই হলুদ রঙের বাক্সে রাখে। এদিকে সান একটা গোপন দরজা খুঁজে পায়। সেখানে গিয়ে দেখে মিস্টার পার্ক একটা ছোট্ট বাগান তৈরি করে রেখেছে। জীবনের অন্তিম সময়গুলো এখানেই তার প্রিয়তমা স্ত্রীর সাথে কাটিয়েছে। সান বলে এই গাছগুলো আমরা বিক্রি করে দিলে অনেক টাকা পাবো, কিন্তু হান তাকে মানা করে বলে এই গাছগুলো আমি আসল মালিকদের কাছে ফিরিয়ে দিব। আসলে পার্ক যে বিল্ডিং এ কাজ করত সেই বিল্ডিং এর লোকেরা গাছগুলো ফেলে দিয়েছিল, কিন্তু পার্ক সেগুলো তার বাগানে নিয়ে আসে এবং একটা ডায়েরিতে লিখে রেখেছিল কোন গাছটা কোন ফ্ল্যাট থেকে নিয়েছে। তো হান সেই গাছগুলো এক এক করে ফেরত দিতে
বলতে শুরু করে। এই বাচ্চা মেয়েটার বাসা থেকেও একটা গাছ নিয়ে এসেছিল। পার্কের মৃত্যুর কথা শুনে মেয়েটা অনেক কষ্ট পায়। সে পার্ককে দাদা বলে ডাকত। একদিন মেয়েটা টাকা জমিয়ে এয়ার কুলার কিনে দিয়েছিল পার্ককে, কারণ গরমে বসে থাকতে তার কষ্ট হতো। কিন্তু মেয়েটার বাবা রাগারাগি করে সেই এয়ার কুলার ব্যবহার করতে দেয়নি। অপরদিকে সান আবারও গোয়ের খোঁজ নিতে আসে। তখন গোয়ের বড় বোনের সাথে তার দেখা হয়। এতদিন ধরে তার ভাইয়ের দেখাশোনা করছে বলে সানকে সে ধন্যবাদ জানায়। এরপর হসপিটাল থেকে বের হলে সান দেখে মিন একটা জায়গায় বসে কান্না করছে, কারণ মিস্টার পার্কের ছেলে মেয়ে বা আত্মীয় স্বজন কেউ নেই, তাই দুজনের ফিউনারালে কেউ আসবে না। এই শুনে সান বাড়ি চলে আসে। তখন হান সেই হলুদ বাক্স নিয়ে বসেছিল। যেহেতু পার্কের কেউ নেই, তাই ইউন বলে এগুলো রেখে লাভ হবে না, উচিত হবে এই জিনিসগুলো পুড়িয়ে দেয়া। সানও তার কথার সাথে একমত হয়, কিন্তু হান জোর করে সেই বাক্স নিয়ে তার রুমে চলে যায়। এরপর দিন পার্কের ফিউনারাল অনুষ্ঠিত হচ্ছিল। হান সেই বাগানের সমস্ত গাছ সেখানে নিয়ে আসে। কিছুক্ষণ পর ওই ছোট্ট মেয়েটাও তার গাছ নিয়ে সেখানে উপস্থিত হয়। এদিকে সান বাহিরে এসে দেখে এক ধনী লোকের ফিউনারাল হচ্ছে এবং সেখানে অনেকগুলো ফুল সাজিয়ে রাখা হয়েছে। সান সেখান থেকে একটা ফুল মিস্টার পার্কের ফিউনারালের জন্য চুরি করছিল, কিন্তু হান তাকে দেখে ফেলে এবং চেঁচামেচি শুরু করে। সান তাকে শান্ত করে বলে এই ধনী লোকের ফিউনারালে এতগুলো ফুল দেয়া হয়েছে, ওদিকে পার্কের জন্য একটাও ফুল নেই, তাই এই ফুলটা তার জন্য নিয়ে যাচ্ছিলাম। এদিকে হানের নজর পড়ে সেই ফুলের উপর লেখা নামের দিকে। সেখানে লেখা আছে জুয়াংহু ফাউন্ডেশন। এই দেখে তার মনে পড়ে মিস্টার পার্কের ঘরে অনেকগুলো ভিজিটিং কার্ড ছিল, আর সেই কার্ডটা ছিল জুয়াংহু ফাউন্ডেশন কোম্পানির। আসলে মিস্টার পার্ক অবসর নেয়ার আগে সেই কোম্পানিতেই চাকরি করত। তো হান সেই কোম্পানির কর্মচারীদের পার্কের ভিজিটিং কার্ড দিয়ে বলে দ্বিতীয় তলায় মিস্টার পার্কের ফিউনারাল হচ্ছে, আপনারা তার জন্য প্রার্থনা করলে তার আত্মা খুশি হবে। এমন সময় কোম্পানির চেয়ারম্যান সেখানে চলে আসে এবং মিস্টার পার্কের কথা শুনে সব কর্মচারীদের নিয়ে পার্কের ফিউনারাল অ্যাটেন্ড করে। এক এক করে সবাই মিস্টার পার্ক এবং তার স্ত্রীর জন্য প্রার্থনা করে চলে যায়। এরপর চেয়ারম্যান হানকে বলে মিস্টার পার্ক অনেক ভালো মানুষ ছিল, আমাদের কোম্পানির গ্রো করার পিছনে সে অনেক পরিশ্রম করেছে, আমাদের কোম্পানি তাকে সব সময় মনে রাখবে। তো এত সুন্দরভাবে ফিউনারাল শেষ হওয়াতে মিন খুব আনন্দিত হয়। সে বিশেষভাবে সানকে থ্যাংক ইউ বলে হ্যান্ডশেক করে। এতে সান খুব লজ্জা পায়, আসলে সে তাকে পছন্দ করে ফেলেছিল। এরপর দিন মিন সানের জন্য ডালিয়া ফুল উপহার হিসেবে পাঠায়। হান বলে এই ফুল কাউকে দেওয়ার অর্থ হচ্ছে সেই লোকটাকে মনের কথা বলা, অর্থাৎ মিনও সানকে পছন্দ করে। রাতের বেলা সান সেই ফুলগুলোতে পানি দিচ্ছিল। এমন সময় তার ফোনে হসপিটাল থেকে কল চলে আসে। বলা হয় গোয়ের অবস্থা ভালো না। এই শুনে সান হসপিটালের দিকে এক দৌড় দেয়। ডক্টর তাকে বলে মনে হচ্ছে পেশেন্টকে বাঁচানো সম্ভব হবে না, কিন্তু সান বলতে থাকে আপনারা সার্জারি শুরু করুন, আমি টাকার ব্যবস্থা করে নিয়ে আসব। তার জেদ দেখে ডক্টররা রাজি হয়। তবে গোয়ের বোন সানকে বলে ওকে এখন যেতে দিলেই ভালো হবে, এভাবে বেঁচে থাকা ওর জন্য খুব কষ্টকর। কিন্তু সান তার কথা না শুনে বাড়িতে চলে আসে আর সোজা জ্যাংয়ের রুমে ঢুকে পড়ে এবং বাড়ির দলিল চুরি করে জিয়ার কাছে নিয়ে যায়। বলে এই দলিলটা বন্ধক রেখে আমাকে টাকা দাও। তখন জিয়া তাকে বলে কয়েকদিন পর এখানে একটা বড় বক্সিং ম্যাচ হবে, সেই ম্যাচে আমার পক্ষ থেকে ফাইট করে আমাকে জিতিয়ে দাও, তাহলে তোমাকে টাকার সাথে এই বাড়ির দলিলও ফিরিয়ে দিব। সান কি করবে বুঝতে না পেরে তাড়াহুড়া করে কন্ট্রাক্ট পেপারে সাইন করে ফেলে। এরপর টাকা নিয়ে হসপিটালে ফিরে এসে দেখে গোয়ের বোন চুপ করে বসে কান্না করছে। তখনই গোয়ের মৃত লাশটাকে ওটি থেকে বের করা হয়, অর্থাৎ তার সার্জারি সফল হয়নি। গোয়ের লাশটা দেখে সান কান্নায় ভেঙে পড়ে। এখানে ঘটনা প্রবাহ চলে আসে ফ্ল্যাশব্যাকে। দেখা যায় অনেকগুলো বখাটে মিলে গোকে অনেক মারধর করছে। বেচারা মার সহ্য করতে না পেরে নদীতে ঝাঁপ দেওয়ার জন্য ব্রিজের উপর উঠে দাঁড়ায়। এই দৃশ্য দেখে সান সেই বখাটে ছেলেদের সাথে মারপিট করে এবং তাদের তাড়িয়ে দিয়ে গোয়ের জীবন বাঁচিয়ে নেয়। এরপর দিন গো সানের সাথে দেখা করতে চলে আসে। সান এখানে প্রতিদিন তার ফাইটিং প্র্যাকটিস করে। গো তাকে ফাইট করা শেখাতে বলে, তার ফাইটিং মাস্টার হওয়ার জন্য বলতে থাকে, কিন্তু সান কাউকে ট্রেন করে না, তাই মানা করে দেয়। তবে গো হাল ছাড়ে না, সে প্রতিদিন সানকে রাজি করানোর জন্য এখানে চলে আসতো। একদিন সান তাকে বক্সিং গ্লাভস দিয়ে বলে এগুলো পরে কালকে থেকে প্র্যাকটিস করতে চলে আসবে। এরপর থেকে গো তার দিনের বেশিরভাগ সময় সানের সাথে কাটায়। প্রতিদিন তারা একসাথে এক্সারসাইজ করত এবং সান তাকে প্রফেশনাল বক্সিং শেখাচ্ছিল, কারণ গোয়ের স্বপ্ন
সে একদিন ন্যাশনাল চ্যাম্পিয়ন হবে। তো দেখা যায় গো দিনের পর দিন কঠোর পরিশ্রম করে প্রফেশনাল বক্সার হয়ে উঠেছে। এছাড়া একসাথে অনেক সময় পার করায় ধীরে ধীরে তাদের সম্পর্ক অনেক গভীর হতে থাকে। এরপর একদিন গোয়ের স্বপ্ন পূরণের দিনটাও চলে আসে, অর্থাৎ সে ন্যাশনাল বক্সিং কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়ে যায় এবং তার এই সফলতায় সান অনেক বেশি আনন্দিত ছিল। এর কারণ গোকে সে তার ছোট ভাইয়ের মতো ভালোবাসত। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসলে সানকে গোয়ের বাড়িতে দেখানো হয়। সান গোয়ের বড় বোনের অনুমতি নিয়ে গোয়ের রুমে চলে আসে এবং তার শেষ স্মৃতিগুলো একটা বক্সে রাখতে শুরু করে। তখনই দেখতে পায় তার দেয়া প্রথম গ্লাভসগুলো গো এখনো যত্ন করে রেখে দিয়েছে। এছাড়া একটা ড্রয়ারে গোয়ের পুরনো মেডিকেল রিপোর্ট খুঁজে পায়। সেখানে লেখা ছিল গোয়ের সিটিই নামের বিরল একটা ব্রেইন প্রবলেম ছিল। এর ফলে সে তার মাথায় সামান্য আঘাতও সহ্য করতে পারত না। সানের মনে পড়ে একদিন গো এসে তাকে বলেছিল, আমি বক্সিং ছেড়ে দিয়ে একটা রেস্টুরেন্ট খুলব। এর কয়েকদিন পর জিয়া নতুন একটা ম্যাচের জন্য সানের সাথে চুক্তিবদ্ধ হয়। সান সেই ম্যাচ খেলতে গিয়ে দেখতে পায় তার প্রতিপক্ষ হচ্ছে গো। এই দেখে সে একদম শকড হয়ে যায়। এর কারণ সেটা ছিল ডু অর ডাই ম্যাচ। তাদের দুজনের একজনকে হেরে যেতে হবে। তাই সে গোকে চলে যেতে বলে, কিন্তু গো মানা করে। তার বিজনেস চালু করার জন্য টাকার প্রয়োজন। আর তখনই জিয়া তাকে কন্ট্রাক্ট সাইন করিয়ে নেয়। তবে দুজনের কেউ জানতো না তাদের প্রতিপক্ষ কে হবে। তো বাধ্য হয়েই দুজন একে অপরের বিরুদ্ধে ফাইট শুরু করে। এভাবে একের পর এক রাউন্ড চলতে থাকে। মারামারি করতে গিয়ে দুজনেই একদম রক্তাক্ত হয়ে গিয়েছিল। এক পর্যায়ে সান সিদ্ধান্ত নেয় সে আর ফাইট করবে না, কিন্তু জিয়া তাকে বলে সব রাউন্ড শেষ না করলে দুজনের কেউ টাকা পাবে না। তাই সান রাউন্ড শেষ করার জন্য ফাইট করতে থাকে। তবে সে গোকে পড়ে যাওয়ার পর উঠে দাঁড়াতে মানা করে, কারণ গো হার মেনে নিলেই ফাইট শেষ হয়ে যেত। কিন্তু সানের কথা সে শুনছিল না। তখনই আবার সান তার বড় ভাইকে দর্শকের ভিড়ে দেখতে পায় এবং তাকে দেখে সে এত বেশি রাগান্বিত হয় যে রাগের মাথায় গোকে অনেক বেশি আহত করে ফেলে, যে কারণে তাকে ইমার্জেন্সি হসপিটালে নিয়ে যাওয়া হয়। তখন থেকেই গো কোমায় ছিল। এসব কিছু মনে করে সান অঝরে কান্না করতে থাকে। এর কিছুক্ষণ পর জিয়া তাকে ফোন করে বলে কন্ট্রাক্ট অনুযায়ী তাকে ফাইটের জন্য প্রস্তুত হতে হবে। কিন্তু সান রাগান্বিত হয়ে বলে আমি আর কখনোই ফাইট করব না। এই বলে সে ফোন কেটে দেয়। এরপর সে হানকে মেসেজ দিয়ে জানিয়ে দেয় সে আর বাড়িতে ফিরে যাবে না। তাই হান যেন তার জন্য অপেক্ষা না করে। এরপর দেখা যায় সে একটা কনস্ট্রাকশন বিল্ডিং এর কর্মচারী হিসেবে কাজ করছে। এদিকে হান তার আঙ্কেলের কথা চিন্তা করে রাতে ঘুমাতে পারত না। তাই সে দেয়ালে দেয়ালে সানের মিসিং পোস্টার লাগাতে শুরু করে। তখনই জিয়ার লোকেরা এসে তাকে উঠিয়ে নিয়ে যায়। এরপর সানকে মেসেজ করে বলে তাকে বাঁচাতে চাইলে এখনই ফাইট ক্লাবে চলে আসো। এই দেখে সান আর বসে থাকতে পারে না। সে দ্রুত ফাইট ক্লাবে এসে হানকে ছাড়িয়ে নেয়। এরপর জিয়া তাকে হুমকি দিয়ে বলে কন্ট্রাক্ট পূরণ না করলে হানকে আবারও উঠিয়ে নিয়ে আসবো। সান বলে সেটার প্রয়োজন হবে না। এই বলে সে হানকে নিয়ে বাড়িতে ফিরে আসে এবং ইউনের অনেক কথা শুনতে হয়। তবে সে তেমন গুরুত্ব দেয় না। তখন ইউন সেই পোস্টারগুলো দেখায়। এই দেখে সে বুঝতে পারে হান তার জন্য অনেক চিন্তা করছিল, তাই সে খুঁজতে বেরিয়েছিল। তো সান হানকে বলে আর কখনো আমাকে খুঁজতে বের হবে না, এতে তুমি আরো বেশি বিপদে পড়বে। এরপর দিন সান ঘুম থেকে উঠে দেখে হান কোথাও যাওয়ার জন্য রেডি হচ্ছে। এদিকে ইউনের মা তাকে কোথাও বের হতে দিবে না। তাই সে সানকে বলে হানের খেয়াল রাখার জন্য ওর সাথে যাও। কিন্তু হান বলে আমি একাই যাব, কাউকে সাথে যেতে হবে না। আসলে সে প্রতি বছর এই দিনটায় তার বাবার সাথে অ্যামিউজমেন্ট পার্কে পিকনিক করতে যেত, কিন্তু এবার তার বাবা না থাকায় একাই সেখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তবে সান অবশ্য লুকিয়ে তার সাথেই যাচ্ছিল। কিছুক্ষণ পর হান সেই অ্যামিউজমেন্ট পার্কে পৌঁছায় এবং রাইডগুলোর সামনে গিয়ে শুধু দাঁড়িয়ে থাকে। সান দূর থেকে তার উপর নজর রাখছিল। সে মনে মনে বলে হান রাইডে না চড়ে শুধু দেখে যাচ্ছে কেন। এর কিছুক্ষণ পর হান টয়লেটে যায়। সেখানে কয়েকটা স্কুল পড়ুয়া ছেলে স্মোক করছিল। হান তাদেরকে স্মোক করতে বারণ করলে ছেলেগুলো তাকে বিরক্ত করতে থাকে। তখন সান মোবাইলে পুলিশের সাইরেন বাজিয়ে ছেলেগুলোকে বাহিরে আনে, তাদের উচিত শিক্ষা দেয়। তখনই হানের সাথে তার দেখা হয়ে যায়। তাই সান বলে চলো আমরা রাইডে চড়ি। হান রাইডে চড়তে খুব ভয় পায়। এই কারণেই তখন শুধু রাইডগুলো দূর থেকে দেখছিল। তবে সান তাকে জোর করে রাইডে উঠায়। এরপর তারা একসাথে অনেকগুলো রাইড এনজয় করে। এই প্রথমবার হান কোনো রাইডে উঠে এর আনন্দ উপভোগ করতে পারলো। সে কল্পনা করছিল তার বাবাও তার সাথে রাইডে উঠেছে। এরপর হান তার আঙ্কেলকে বিদায় জানিয়ে অ্যামিউজমেন্ট পার্ক থেকে বেরিয়ে যায়। প্রথমে সে একটা চিকেন ফ্রাইয়ের দোকানে ঢুকে, তারপর চলে যায় একটা চাইনিজ রেস্টুরেন্টে। আর সান এসব দূর থেকে দেখছিল। এভাবেই ফলো করতে করতে একটা রেলওয়ে স্টেশনের সামনে চলে আসে। সান এই রেলওয়ে স্টেশন
দেখে একদম থমকে যায়, কারণ এই স্টেশনে তার ছোটবেলার একটা স্মৃতি জড়িয়ে আছে। ফ্ল্যাশব্যাক থেকে আমরা জানতে পারি সানের বাবা তার মাকে অনেক মারধর করত, এমনকি তাকেও বিনা কারণে অনেক মারত। জ্যাংকেও তার বাবা দেখতে পারত না। আসলে এদের দুজনের মা একজন হলেও বাবা হচ্ছে দুজন, তাই জ্যাংকে লুকিয়ে দেখা করতে হতো। সানের প্রত্যেক জন্মদিনে এই স্টেশনে এসে দেখা করত। আদরের ছোট ভাইটার জন্য একটা ছোট্ট কেক নিয়ে আসে, বলে আমি নতুন একটা কাজ পেয়েছি, ভালো বেতন পাবো। সান তাকে বলে পরের জন্মদিনে আমাকে অ্যামিউজমেন্ট পার্কে ঘুরতে নিয়ে যাবে, এরপর আমি চিকেন ফ্রাই এবং চাইনিজ খাবার খাবো। শেষে বলে আমার নাইকির একজোড়া দামি জুতো খুব পছন্দ, সেগুলো আমাকে কিনে দিতে হবে। জ্যাং তাকে কথা দেয় সামনের জন্মদিনে তার ইচ্ছেগুলো পূরণ করবে। এভাবেই দেখতে দেখতে 1 বছর পার হয়। 28শে জুন সানের বাবা মৃত্যুবরণ করে। এরপর দিন ছিল সানের জন্মদিন। তার আত্মীয় স্বজনরা সানকে অনাথ আশ্রমে পাঠানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু জ্যাং এসে তাকে বলছিল আগামীকাল বাসা থেকে পালিয়ে স্টেশনে গিয়ে বসে থাকবে, আমি তোমাকে নিয়ে দূরে কোথাও চলে যাব, যতক্ষণ আমি না আসবো তুমি কোথাও যাবে না। তো কথা মতো সান বাড়ি থেকে পালিয়ে সেই স্টেশনে চলে আসে এবং সেখানেই সারা রাত বসে অপেক্ষা করতে থাকে, কিন্তু জ্যাং তাকে কোনো এক কারণে নিতে আসে না। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসলে দেখা যায় হান একটা জায়গায় দাঁড়িয়ে প্রার্থনা করছে। এই দেখে সান জিজ্ঞেস করে তুমি কার জন্য প্রার্থনা করছো? হান বলে প্রতি বছর 29শে জুন বাবা এই জায়গায় এসে এভাবেই প্রার্থনা করত। সে বলেছিল তার এক অতি আপনজনকে এই দিনে হারিয়েছিল। সান বুঝতে পারে জ্যাং তার কথাই বলেছিল, তার জন্য এসে প্রার্থনা করত। তাই সে খুব ইমোশনাল হয়ে কান্না করতে থাকে, বলে যে লোকটা আমাকে একা রেখে চলে গিয়েছিল সে আবার কেন আমার জন্য চিন্তা করত। তখন হান জিজ্ঞেস করে কবে তোমাকে রেখে গিয়েছিল? সান বলে 1995 সালের 29শে জুন। আমি জ্যাংয়ের জন্য 3 দিন এখানে বসে অপেক্ষা করেছি। এই শুনে হানের মনে পড়ে সেদিন শহরে একটা দুর্ঘটনা হয়েছিল। একটা বিশাল শপিং মল ধসে পড়েছিল মাটিতে। সেই দুর্ঘটনায় 500 জনের বেশি মারা যায় এবং আহত হয় কয়েক হাজার মানুষ। সেই আহতদের মধ্যে হানের বাবা মিস্টার জ্যাংও ছিল। সান সেই শপিং মল ধসের নিউজটা দেখছিল। এরপর বাড়ি ফেরার পথে সান আরও জানতে পারে জ্যাং সেই দুর্ঘটনায় আহত হওয়ার পর অনেকদিন অজ্ঞান হয়ে থাকে। এরপর সুস্থ হয়ে সিদ্ধান্ত নেয় সে ফায়ার ফাইটার হবে, যাতে কোনো দুর্ঘটনা হলে সে মানুষদের সাহায্য করতে পারে। বাড়ি ফিরে এসে হান স্টোরেজ রুমের দিকে যাওয়া শুরু করে। এই দেখে সান জিজ্ঞেস করে এত রাতে সেখানে যাচ্ছ কেন? হান বলে বাবা সব সময় পিকনিক থেকে ফিরে এসে চিকেন ফ্রাইগুলো আলমারিতে রেখে দিত। এরপর মাঝরাতে ঘুম থেকে উঠে সান সেই আলমারি চেক করতে আসে এবং দেখতে পায় সেখানে তার নামে অনেকগুলো মিসিং পোস্টার পড়ে আছে, অর্থাৎ জ্যাং তাকে খোঁজার জন্য অনেক চেষ্টা করেছে। এছাড়া সেই আলমারিতে ছিল অনেকগুলো নাইকির জুতো, তবে দেখা যায় একটা বাক্স দুমড়ে মুচড়ে আছে। সেই জুতোর বাক্সের গিফট নোটে সানের উদ্দেশ্যে লেখা ছিল তোমার বড় ভাই তোমাকে অনেক ভালোবাসে। তখন ফ্ল্যাশব্যাকে দেখানো হয় সেদিন জ্যাং ওই শপিং মলে জুতো কিনতে গিয়েছে, কিন্তু তখনই বিল্ডিং ভেঙে পড়ে। তবে জ্যাং অজ্ঞান হওয়ার আগ পর্যন্ত তার বুকের সাথে জুতোর বাক্সটা জড়িয়ে রেখেছিল। এরপর থেকে প্রতি বছর 29শে জুন নাইকির জুতো কিনে নিয়ে আসে। এসব দেখে সান কান্নায় ভেঙে পড়ে, কারণ সে না বুঝেই তার ভাইকে ঘৃণা করত। আর তার এই ভুল ভাঙানোর জন্যই জ্যাং সেদিন ফাইট ক্লাবে গিয়েছিল। কিন্তু এরপরেও সান চলে যায় জেলখানায়। জ্যাং সেখানেও তার সাথে দেখা করতে আসে, কিন্তু সান তার সাথে রাগ করে কখনোই কথা বলেনি। এরপর সে আলমারি থেকে একটা অ্যাডপশন পেপার খুঁজে পায় এবং জানতে পারে হানকে অনাথ আশ্রম থেকে অ্যাডপ্ট করা হয়েছিল। এরপর দিন মিন ফোন করে একটা ঠিকানা দেয়। দুজন গাড়ি নিয়ে সেখানে পৌঁছে যায়। তখন ফ্ল্যাশব্যাকে ট্যাগ নামের এই ছেলেটাকে দেখানো হয়। সে তার বায়োলজিক্যাল মাকে খুঁজতে আমেরিকা থেকে কোরিয়াতে এসেছিল। তার হার্টে একটা প্রবলেম থাকায় সে আর কিছুদিন বাঁচবে, তবে শেষ ইচ্ছে হচ্ছে তার আসল মাকে একবার নিজ চোখে দেখা। মিন তাদের এনজিওর পক্ষ থেকে তার মাকে খুঁজে দিতে সাহায্য করছিল, কিন্তু তার মায়ের সাথে দেখা হওয়ার আগেই বেচারা মারা যায়। এই বলে মিন কান্না করে। এরপর হানরা সেই রুমে গিয়ে তাদের কাজ শুরু করে। এখন আর সানের ঘর পরিষ্কার করতে আগের মতো কষ্ট হয় না। দেখা যায় হান একটা হলুদ বাক্সে ট্যাংয়ের জিনিসগুলো রাখছে। এরপর ওয়াশরুমে গিয়ে দেখে কুকুরের খাবার পড়ে আছে এবং আজি নামের একটা নেম ট্যাগ ছিল। এই বিষয়ে জিজ্ঞেস করলে মিন বলে আজি ট্যাংয়ের পোষা কুকুর ছিল, বর্তমানে কুকুরটাকে হসপিটালে রাখা হয়েছে। এরপর সান জিজ্ঞেস করে ট্যাং কি তার মাকে খুঁজে পেয়েছিল? মিন বলে অ্যাডপশনের শর্ত অনুযায়ী বাবা মা না চাইলে সন্তানকে তাদের কোনো ইনফরমেশন শেয়ার করা হয় না। এর মানে হচ্ছে ট্যাংয়ের মা তার সাথে দেখা করতে চাইছিল না। এই শুনে ট্যাং সেদিন অনেক বেশি ভেঙে পড়েছিল। হান সেই হলুদ বাক্সটা ট্যাংয়ের পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য অ্যাড্রেস চায়, কিন্তু মিন বলে আমি ট্যাংয়ের মায়ের অ্যাড্রেস জানি না। এরপর হান সেই বাক্স নিয়ে বাড়িতে ফিরে আসে এবং
ট্যাংয়ের ঘর থেকে পাওয়া জিনিসগুলো একটা টেবিলে সাজায়। দেখতে পায় ট্যাং জেদ করে একটা বই ছিঁড়ে ফেলেছে। সেই বইটা হান জোড়া লাগায়। এছাড়া সেই ঘর থেকে ট্যাংয়ের ছোটবেলার একটা ছবি খুঁজে পায়, যেখানে একটা অল্প বয়সী মেয়ে তাকে কোলে নিয়ে রেখেছে। হান বলে এই মেয়েটা ট্যাংয়ের মা হতে পারে, তাকে আমাদের খুঁজে বের করতে হবে। তখনই আবার ইউন এসে ট্যাংয়ের পুরো ঘটনা শুনে কান্না করতে থাকে। সে বলে আমি বিশ্বাস করতে পারছি না, একজন মা তার নিজের সন্তানকে দূরে সরিয়ে রেখেছিল। তখন হঠাৎ করে হানের মনে পড়ে বইয়ের একটা পৃষ্ঠায় এই মেয়েটাকে দেখেছে। এরপর দুটো ছবি মিলিয়ে দেখে তার ধারণা সঠিক। এই বইয়ের রাইটার মিস সিউন সেই ছবিতে ট্যাংকে কোলে নিয়ে রেখেছিল, এবং ট্যাং যেহেতু রাগ করে বইটা ছিঁড়ে ফেলেছিল, তাই বলা যায় সিউনই হচ্ছে তার মা। ইউন বলে সিউন হচ্ছে খুব নামকরা জার্নালিস্ট। এরপর দিন হান তার আঙ্কেলকে নিয়ে সিউনের সাথে দেখা করতে আসে, কিন্তু অফিসের গার্ডরা তাকে ভেতরে প্রবেশ করতে দেয় না। তাই হানরা সেখানেই দুপুর পর্যন্ত অপেক্ষা করে। লাঞ্চ টাইমে সিউন বাড়ির দিকে রওনা হলে হানরা তাকে ফলো করতে থাকে এবং তার বাড়ির সামনে চলে আসে। সিউনকে ডাক দিয়ে বলে আপনার ছেলের ব্যাপারে কিছু কথা বলার ছিল। এই শুনে সিউন তাদেরকে ঘরের ভেতরে নিয়ে আসে। হান তাকে বলে কিছুদিন আগে একটা হোটেল রুমে ট্যাং নামের একজন মৃত্যুবরণ করেছে, আপনার এই বইগুলো তার রুম থেকে পাওয়া গিয়েছে। এদিকে সান বলে আমি বুঝতে পেরেছি আপনি একজন সেলিব্রিটি মানুষ, তাই হয়তো আপনার ছেলের সাথে দেখা করেননি, কারণ মাত্র 16 বছর বয়সে আপনি সন্তান জন্ম দিয়েছেন। এটা জানাজানি হলে আপনার অনেক সম্মানহানি হতো। কিন্তু সিউন বলে আমার কোনো সন্তান নেই, আপনাদের ভুল ধারণা হয়েছে। তখন হান সেই ছবিটা বের করে দেখায়, যেটা দেখে সিউন কান্নায় ভেঙে পড়ে। এরপর সে পুরো ঘটনা ব্যাখ্যা করে বলে আমার পুরো পরিবার একটা ফোস্টার হোম চালাতো, অর্থাৎ যেসব বাচ্চাকে বিদেশে অ্যাডপ্ট করা হবে সেই বাচ্চাদের আমরা কিছুদিনের জন্য দেখাশোনা করতাম। এভাবেই একদিন অনাথ আশ্রম থেকে নিয়ে আসা হয় ট্যাংকে। ট্যাং একমাত্র আমার হাতেই ফিটার খেত। আমার সাথে থাকলে সে কান্না করতো না, আমিও তাকে প্রচন্ড ভালোবাসতাম। কিন্তু এরপরেই আমার কলেজ অ্যাডমিশন টেস্ট চলে আসে, উচ্চশিক্ষার জন্য আমাকে বিদেশ যেতে হবে। সেদিন ট্যাংকে ছেড়ে যেতে অনেক কষ্ট হচ্ছিল। ট্যাংয়ের কথা চিন্তা করে সারাদিন কান্না করেছি। এদিকে ট্যাংকে আমেরিকান একটা পরিবার অ্যাডপ্ট করে নেয়। তারপর থেকে তাকে আর কখনো দেখিনি। তবে ট্যাং তার মৃত্যুর আগ পর্যন্ত এটাই ভেবেছে সিউন তার মা হয়। ফ্ল্যাশব্যাকে দেখানো হয় ট্যাং সেই বই দেখে সিউনকে চিনতে পারে। এরপর একদিন বুক লঞ্চিং ইভেন্টে তার সাথে দেখা করতে যায়, কিন্তু ট্যাং তার নাম বললেও সিউন তাকে চিনতে পারে না। তাই সে অনেক কষ্ট পায় এবং কিছু না বলেই চলে আসে। রাতে প্রচুর ড্রিঙ্কস করে বইটা ছিঁড়ে ফেলে আর এক বুক কষ্ট নিয়ে চলে যায় না ফেরার দেশে। এরপর হান তাকে ট্যাংয়ের ছোটবেলার জামাটা দিয়ে যায়, যেটা সিউন নিজের হাতে তৈরি করেছিল, আর ট্যাং এটা যত্ন করে নিজের কাছে রেখে দিয়েছিল। সবশেষে সিউন হানদের ধন্যবাদ জানায়, বলে সাধারণ ট্রমা ক্লিনার্স হয়েও মৃত ব্যক্তিদের কষ্ট বুঝতে পারো। এই শুনে হান খুশি হয়। এরপর হানরা চলে আসে মিনের সাথে দেখা করতে। মিন জানায় সে আজিকে অ্যাডপ্ট করেছে। এদিকে লজ্জায় সানের কান লাল হয়ে যাচ্ছিল, কারণ মিনকে অনেক কিউট দেখাচ্ছিল। বাড়ি ফেরার সময় হান বলে ট্যাংয়ের মতো আমিও জানি না কে আমার বায়োলজিক্যাল বাবা মা, কিন্তু বাবা আমাকে এত বেশি যত্ন আর আদর করেছে যে আমাকে কখনো অনাথ হওয়ার কথা মনে করতে দেয়নি। তো সান বুঝতে পারে হান আসলে জানে তাকে অ্যাডপ্ট করা হয়েছে। রাতের বেলা জিয়া ফোন করে সানকে বলে দেয় আগামীকাল তোমার ম্যাচ হবে, ভালোভাবে প্রস্তুতি নিয়ে নাও। পরদিন সকালবেলা হান ঘুম থেকে উঠে দেখে তার আঙ্কেল ব্রেকফাস্ট তৈরি করেছে, ঠিক যেমন ভাবে জ্যাং তার মৃত্যুর দিন তৈরি করেছিল। এরপর ইউন এসে দেখে সান বাহিরে দাঁড়িয়ে স্মোক করছে। সান বলে আমি চলে যাচ্ছি, তাই তুমি হানের দেখাশোনা করবে। ইউন দ্রুত গিয়ে হানকে জিজ্ঞেস করে তার আঙ্কেল না বলে কোথায় চলে গেল। হান বলে আমিও জানি না, তবে সে ফিরে আসবে মনে হচ্ছে। তখন ইউন বলে গতরাতে কিছু হয়েছিল। হান বলে আমি তাকে ফোনে জিয়া নামের কারোর সাথে কথা বলতে শুনেছি। এই শুনে ইউন বুঝতে পারে সান আবারও ফাইট ক্লাবে গিয়েছে। অপরদিকে দেখা যায় জিয়া সানকে বলছে এই ফাইটে আমি তোমার উপর বেড ধরেছি, আমার সমস্ত টাকা তোমার নামে লাগিয়েছি, তাই যে করেই হোক ম্যাচটা তোমাকে জিততে হবে। তবে তার প্রতিপক্ষ ছিল খুবই স্ট্রং। এদিকে ইউন সানের টেন্ট পরিষ্কার করার সময় গোয়ের সেই রিপোর্টটা খুঁজে পায়, কিন্তু তারা ভাবে রোগটা আসলে সানের হয়েছে। তাই দুজন দ্রুত সেই ফাইট ক্লাবের দিকে রওনা হয়। অপরদিকে সানের ফাইট শুরু হয়ে যায়। তার অপোনেন্ট এত বেশি শক্তিশালী ছিল যে সান তার সামনে টিকতে পারছিল না। তখনই হানরাও সেখানে চলে আসে। দেখতে পায় সানকে অনেক মার খাচ্ছে। হান বুদ্ধি করে বিদ্যুতের মেন সুইচ বন্ধ করে দেয়। এটা সে গতবার এখানে এসে দেখতে পেয়েছিল। তো দেখা যায় ইউনরা অন্ধকারের মধ্যে আহত সানকে
বের করে নিয়ে যাচ্ছে, আর তখনই সেখানে পুলিশের রেড পড়ে। সবাই চারদিকে ছোটাছুটি শুরু করে। এই সুযোগে ইউন আর হান সানকে বের করে নিয়ে আসে। অপরদিকে দেখা যায় সেই ইন্সপেক্টরকে, যে হানকে ভিজিটিং কার্ড দিয়েছিল। আসলে এখানে আসার সময় হান তাকে ফোন করে সাহায্য করতে বলে, তো ইন্সপেক্টর সেই ফাইট ক্লাবের লোকদের অ্যারেস্ট করে ফেলে। এদিকে হানের রাতের বেলা ঘুম হচ্ছিল না সানের কথা চিন্তা করে, তাই সে সানকে হসপিটালে দেখতে চলে আসে। সান তাকে বলে, আমি সুস্থ হয়ে যাব, তোমার চিন্তা করার দরকার নেই। এরপর হান হসপিটালের সোফাতেই ঘুমিয়ে পড়ে। তার শীত লাগবে ভেবে সান তার গায়ে চাদর দিয়ে দেয়। পরদিন সানকে ডিসচার্জ করা হয়। হান তার জন্য প্রথমবার ব্রেকফাস্ট তৈরি করে এবং তার সাথেই টেবিলে বসে নাস্তা করতে বলে, অর্থাৎ সে এখন তার আঙ্কেলকে ভরসা করে। এর কিছুক্ষণ পর সেই লয়ার এসে হানকে বলে, অনেক দিন তো হয়ে গেল, এখন তুমি জেংয়ের ছাইগুলো মুক্ত করে দাও। কিন্তু হান এখনো মানা করতে থাকে। দেখা যায় সে রুমের মধ্যে গিয়ে দরজা বন্ধ করে দিয়েছে, আর সেই ছাইগুলো বুকের সাথে জড়িয়ে রেখেছে। ইউন আর সান মিলে তাকে বোঝানোর চেষ্টা করে, কিন্তু সে দরজা খোলে না। ভেতর থেকে কোনো শব্দও আসছিল না, তাই সানরা সেই দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে, কিন্তু দেখতে পায় হান জানালা দিয়ে পালিয়ে গিয়েছে। এরপর ইউনের মা বাবা, সান এবং ইউন, এরা সবাই মিলে তাকে খুঁজতে শুরু করে, তবে হানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। হঠাৎ করে সান দেখতে পায় জেংয়ের একটা গ্রুপ ফটো, যেটা সে বুসানে ফায়ার ফাইটার টিমের সাথে তুলেছিল। অপরদিকে দেখানো হয় হান ট্রেনে করে বুসানের দিকে যাচ্ছে। তখন তার মনে পড়ে যায় ছোটবেলায় সে কথা বলতে পারতো না। ডক্টর তার বাবা মাকে বলে হানের কণ্ঠস্বর আছে ঠিকই, কিন্তু সে ইচ্ছে করেই কথা বলতে চায় না। অটিজম ভোগা বাচ্চাদের জন্য এটা কমন প্রবলেম। তবে তার বাবা মা তাকে কথা বলানোর অনেক ট্রাই করে, এমনকি তারা দুজন সাইন ল্যাঙ্গুয়েজ শিখতে থাকে হানের সাথে কথা বলতে। একদিন হান তাদের সাথে সাইন ল্যাঙ্গুয়েজে কথা বলে, এই দেখে দুজন অনেক বেশি আনন্দিত হয়। এরপর একদিন জেং তাকে অ্যাকোরিয়ামের মাছ দেখাতে নিয়ে যায়। সেখানে জেং প্রথমবারের মতো মুখ ফুটে কথা বলেছিল। সে ওই মাছগুলোর নাম বলতে থাকে। প্রথমবার তার কণ্ঠস্বর শুনে জেং এবং তার স্ত্রী কান্না করে দিয়েছিল। এরপর ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসে। দেখা যায় সান বুসান চলে এসেছে হানকে খুঁজতে। সেখানকার এক ফায়ার ফাইটারের কাছ থেকে জেংয়ের সম্পর্কে জানতে চায়। সেই লোকটা বলে, সেদিন আমাদের এখানে তুষারপাত হচ্ছিল, তখন একটা ইমার্জেন্সি কল আসে। বলা হয় একটা আন্ডারগ্রাউন্ড টানেল থেকে বিড়ালের কান্নার আওয়াজ পাওয়া যাচ্ছে। আমরা সেই বিড়ালটাকে রেস্কিউ করতে চলে যাই। প্রথমে জেং একা সেই টানেলে প্রবেশ করে এবং সে দেখতে পায় কোনো বিড়াল নয়, বরং একটা বাচ্চা ছেলে সেখানে কান্না করছে। বাচ্চাটার শরীর ভেজা ছিল। জেং তাকে দ্রুত হসপিটালে নিয়ে যায়। এরপর ডক্টর এসে তাকে বলে, বাচ্চাটাকে ইনকিউবেটরে রাখা হয়েছে, আপনি চাইলে দেখতে পারেন। তারপর জেং সেই বাচ্চাটাকে দেখতে যায়। আলতো হাতে সেই বাচ্চাটাকে ছুঁয়ে দেখে। বাচ্চাটা তার আঙুল চেপে ধরতেই তার প্রতি একটা মায়া জন্মায়। কিছুদিন পর সে জানতে পারে বাচ্চাটা সুস্থ হয়ে গিয়েছে এবং তাকে আমেরিকার কোনো এক এজেন্সি অ্যাডপ্ট করে নিবে। সেদিন রাতে জেং মন খারাপ করে বাসায় যায় এবং তার স্ত্রীকে সবকিছু খুলে বলে। তার স্ত্রী বলে, আমিও সেই বাচ্চাটাকে দেখতে চাই। এরপর দেখানো হয় জেং এবং তার স্ত্রী হানের সাথে প্রতিদিন এসে দেখা করে। জেংয়ের স্ত্রী বাচ্চাটাকে নিজের ছেলের মতো আদর যত্ন করছিল। আর একদিন সে জেংকে বলে, আমি অফিসিয়াল ভাবে হানের মা হতে চাই, ওকে বড় করে তুলতে চাই। এই শুনে জেং আনন্দে কান্নায় ভেঙে পড়ে। সেও চাইছিল হানকে অ্যাডপ্ট করতে। এরপর থেকেই হান তাদের আদর স্নেহে বড় হতে থাকে। কয়েক বছর পর জেংয়ের স্ত্রীর ক্যান্সার রোগ ধরা পড়ে। মৃত্যুর আগ পর্যন্ত তার মায়ের সাথে প্রতিদিন দেখা করতে যেত। একদিন তার মাকে কান্না করতে দেখে বলে, তুমি কান্না করছো কেন, তোমার কি মন খারাপ? তার মা বলে, এটা হচ্ছে আনন্দের কান্না। এরপর সে বলে, আমাকে তোমার মা হিসেবে গ্রহণ করায় অসংখ্য ধন্যবাদ। তোমাকে যতবার দেখি ততবার খুশিতে চোখে পানি চলে আসে। এর কিছুদিন পর সে চিরদিনের জন্য পরপারে চলে যায়। তবে হান বাসায় ফিরে এসে তার মাকে খুঁজতে থাকে। মৃত্যু কাকে বলে সেটা হান বুঝতেই পারছিল না। জেং তাকে সান্ত্বনা দিয়ে কান্না থামানোর চেষ্টা করে। এরপর তাকে নিয়ে আসে ওই অ্যাকোরিয়ামে যেখানে সে প্রথমবার কথা বলেছিল। তাকে বলে, তুমি চোখ বন্ধ করে কল্পনা করো যে তোমার মা আমাদের সাথেই আছে, তোমার বুকের মধ্যে সে সব সময় থাকবে। তখন হান তার বাবার হাত ধরে কল্পনা করতে থাকে। ঘটনা প্রবাহ বর্তমানে ফিরে আসলে দেখা যায় হান একটা বিচের সামনে এসে বসে আছে। ছোটবেলায় তার বাবা মা এখানে ঘুরতে নিয়ে আসতো। এরপর সে চলে আসে সেই অ্যাকুয়ারিয়ামে। চোখ বন্ধ করে তার বাবা মাকে কল্পনা করার চেষ্টা করে। চোখ খুলে দেখে তার মা বাবা তার সাথেই দাঁড়িয়ে আছে। হান তার
বাবার হাতটা ধরতে নিলে দেখে সেখানে আসলে কেউ নেই। তখন সে ঘাবড়ে যেতে শুরু করে, বুঝতে পারে দুজনেই না ফেরার দেশে চলে গিয়েছে। তাই সে প্যানিক করছিল। তখনই সান সেখানে চলে আসে এবং তাকে শান্ত করে বলে, তোমার উচিত জ্যাংকে মুক্ত করে দেয়া। তুমি যে কাজটা সব সময় করো সেটা করেই তাকে বিদায় জানাও। তো হান তার কথা বুঝতে পারে। এরপর দেখানো হয় হান এবার তার বাবার রুমটা পরিষ্কার করতে এসেছে। প্রথমে সে তার বাবার জন্য প্রার্থনা করে, এরপর তার শেষ স্মৃতিগুলো হলুদ বাক্সে রেখে দেয়। তার বাবার জামাটা বুকে জড়িয়ে তার ঘ্রাণ নেয়। এরপর জ্যাংয়ের মোবাইলে তোলা ছবিগুলো দেখতে থাকে। সেখানে একটা ভিডিও খুঁজে পায়। তার বাবা মৃত্যুর আগে এই ভিডিওটা রেকর্ড করেছিল। তার মা মারা যাওয়ার আগে যেরকম কথা বলেছিল জ্যাংও একই রকম কথা বলে। হানকে ছেলে হিসেবে পেয়ে সে নিজেকে অনেক ধন্য মনে করে। বলে, আমার জীবনের সবচেয়ে আনন্দের জিনিসটা হচ্ছ তুমি। প্রমিস করো আমার কথা মনে করে দুঃখী হবে না এবং সুন্দরভাবে মুভ টু হেভেন পরিচালনা করবে। হান তার বাবাকে কথা দেয়। এরপর দেখানো হয় জ্যাংয়ের স্মৃতিতে একটা গাছ লাগানো হয়েছে। সবাই সেখানে জ্যাংয়ের জন্য প্রার্থনা করে যার যার মতো ফিরে যাচ্ছিল। তখন হান একটা কুকুর দেখে ভয় পায়। সেই মুহূর্তে কল্পনা করে তার বাবা তাকে সাহস দিচ্ছে। এর ফলে সে তার ভয় কাটিয়ে উঠতে সক্ষম হয়। এরপর দেখা যায় ইমোশনাল হয়ে সেই গাছটাকে জড়িয়ে ধরেছে। তার বাবা বলেছিল, আমি বেঁচে থাকি বা না থাকি সব সময় তোমার পাশে থাকবো। এই ভেবে সে তার বাবাকে ধন্যবাদ জানায়। এরপর দিন সান সেই লয়ারের সাথে দেখা করতে আসে। লয়ার তাকে বলে, আমি সিদ্ধান্ত নিয়েছি তুমি হানের গার্ডিয়ান হতে পারবে না, কারণ তোমার জন্য হান একবার বিপদে পড়েছিল। এই শুনে সান অনেক মন খারাপ করে চলে যেতে থাকে। তখনই লয়ার তাকে ডাক দিয়ে বলে, আমি না চাইলেও হান তোমাকে গার্ডিয়ান হিসেবে মেনে নিয়েছে, তাই এখন থেকে ওর সম্পূর্ণ দায়িত্ব তোমার উপর। এই শুনে সান প্রচন্ড খুশি হয়ে যায়। শেষ দৃশ্যে দেখা যায় সান এখন তাদের সাথেই থাকতে শুরু করেছে। ইউনো তার মায়ের সাথে ঝগড়া করে মুভ টু হেভেনে জয়েন করে। একদিন এক মেয়ে আসে হানের সাথে দেখা করতে। সে একটা অ্যাড্রেস দিয়ে বলে, এই ঠিকানায় একজন মারা গিয়েছে। এদিকে সেই মেয়েটাকে দেখে হান একদম থমকে দাঁড়িয়েছিল। এখানেই এই অসাধারণ গল্পের সমাপ্তি ঘটে।